আমার প্রিয় ছাত্রীরা, আজকে তোমাদের পড়াবো 89 পাতা থেকে স্মরণীয় যারা। স্মরণীয় কারা? যাদেরকে আমরা স্মরণ করি। স্মরণ কেন করি? তারা বিভিন্নভাবে আমাদের সমাজের কল্যাণ সাধন করেছে এবং বিভিন্ন সুকাজে তারা নিজেদের জীবনকে নিবেদিত করেছেন। তাদের আমরা অনেকের নাম জানি, আবার অনেকের নাম জানি না। তোমাদের পাঠ্যপুস্তকে যাদের নাম আছে আমি সেগুলো বলে দেব। আর অনেক মনীষীরা আছেন, তো সেখানে আমি কয়েকটা ভাগ করে নিয়েছি, কয়েকজনের জীবনীকে ছোট ছোট করে। তো সেইগুলো তোমাদেরকে আজকে পড়াচ্ছি, বলে দিচ্ছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, আচার্য জগদীশচন্দ্র বসু, বেগম রোকেয়া, মোহনদাস করমচাঁদ গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা। এই 10-12 জনের কথা আমরা জানবো, পড়ব। আরও অনেক আছে, কিন্তু তোমাদের এই অল্প করেই এবারের মতো পড়াচ্ছি, কারণ খুব বেশি দেরি নেই পরীক্ষার। বেশি চাপ দিলে তোমাদের অসুবিধে হবে, তাই জন্য প্রত্যেকটাই লাইন বাই লাইন তোমরা রিডিং পড়বে। কিন্তু এই যাদের নাম বললাম সেই জীবনীগুলো ছোট ছোট করে তারা কেন বিখ্যাত, তাদেরকে আমরা কেন স্মরণ করি, সেগুলো একটু পড়ে নিতে হবে। তো আমি তাদের জন্ম মৃত্যু তো সাল দেওয়াই আছে, কিছু কিছু প্রশ্নের মাধ্যমে আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমেই বলবো, মনীষী কাদের বলেন? অসাধারণ প্রতিভা, বুদ্ধি ও জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই হলেন মনীষী। তাদের অসম্ভব প্রতিভা, অসম্ভব বুদ্ধি এবং জ্ঞান, এই না হলে তারা বিজ্ঞানী হতে পারতেন না, কবি হতে পারতেন না, সমাজ সাহিত্যিক হতে পারতেন না, সমাজ সংস্কারক হতে পারতেন না। আর তারা এসব করেছেন বলেই কিন্তু আজ তারা স্মরণীয়, প্রাতঃস্মরণীয় এবং সারাদিনের স্মরণীয়। কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের করছি, বলছি, উত্তরটাও বলে দিচ্ছি। কে বিশ্বকবি নামে পরিচিত? বিশ্বকবি আমরা কাদের বলি, কাকে বলি? রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই জানি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। কে প্লেগ রোগীদের সেবা করেছেন? ভগিনী নিবেদিতা। কে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। বিধবা বিবাহ কে প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? একজন বিজ্ঞানী ছিলেন। তিনি প্রমাণ করেছিলেন গাছে প্রাণ আছে। গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। রোকেয়া বেগম কেন বিখ্যাত? তিনি মেয়েদের পড়াশুনো শেখানোর চেষ্টা করেছিলেন। বিবেকানন্দ কি ধরনের শিক্ষার কথা বলেছিলেন? হাতে কলমে শিক্ষার কথা। শুধু পুঁথি পড়লে হবে না, কাজে করে দেখাতে হবে। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হয়? 1947 সালের 15ই আগস্ট। কে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। ভগিনী নিবেদিতার আসল নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীতটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ক্ষুদিরাম বসু কে ছিলেন? একজন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী। তিনি দেশের জন্য লড়াই করতে গিয়ে ফাঁসিতে নিজের জীবন দান করেন এবং শহীদ হন। তিনিও বিখ্যাত। প্রত্যেকটা জীবনী যেগুলো বললাম পড়বে এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। পরের পাতায় চলে যাচ্ছি। দিবস পালন আমাদের উৎসব। কিছু কিছু দিন স্মরণীয় হয়ে থাকে, সেই দিনে কোনো না কোনো ঘটনা ঘটেছে বলে আমরা জানি। তাই জন্য কোন ঘটনাগুলোর জন্য সেই দিনগুলি বিখ্যাত সেগুলো আমরা আজকে একটু পড়ে নিচ্ছি। দিবস পালন। শিক্ষক দিবস কোন তারিখে পালিত হয়? 5 সেপ্টেম্বর। সেদিন কার জন্মদিন?
সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। কার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি? জওহরলাল নেহরুর জন্মদিনে। সাধারণতন্ত্র কথাটির অর্থ কী? সাধারণ মানুষই দেশ চালাবে, এটাই হলো সাধারণতন্ত্রের অর্থ। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ। ভারতের সংবিধান কে রচনা করেন? বাবা সাহেব আম্বেদকর। পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। কোন দিনটি ভারতের সাধারণতন্ত্র দিবস? 1950 সালের 26শে জানুয়ারি। এবং সেই দিন প্রথম শুরু হয়েছিল, তারপর থেকে প্রতি বছরই 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। এই 2 চ্যাপ্টার থেকে এরকম ছোট ছোট কোয়েশ্চেন তোমরা পড়বে বই থেকে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের পড়ালাম। আজকে তোমাদের পড়াবো 95 পাতার কেউ যেন না হারিয়ে যায়। এই হারানো কথাটা এসছে কেন? যে আমরা যেন তাদের মনে রাখি। কেন মনে রাখবো? তারা বিভিন্নভাবে যারা আমাদের দেশ স্বাধীনে সাহায্য করেছিলেন, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের কর্মকাণ্ডে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেরকমই একজন হচ্ছেন বিরসা মুন্ডা। তোমরা নাম শুনেছ? এই বিরসা মুন্ডা ইংরেজদের সাথে অনেক লড়াই করেছিল। একটু আমি পড়ে শোনাচ্ছি। এই লড়াইয়ের কথা খুব ভালো করে আমরা জানি। তিতুমিরও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, আর বিরসা মুন্ডা লড়াই করেছিল তার সঙ্গীরা একসাথে বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মানে ইংরেজরা তো খুব অত্যাচার করতো পরাধীন ভারতে, মানে যখন তাদের শাসন ছিল, এবং ভারতীয়দের নানা রকমভাবে অত্যাচার চালাতো। আর সেই অত্যাচারের জবাব দিত কিছু শ্রেণীর মানুষ। তার মধ্যে হচ্ছে বিরসা মুন্ডা, তিতুমির, তারপরে সিধো, কানু। এরা কিন্তু সেই জন্যই বিখ্যাত। তারা আদিবাসী ছিল, বনে জঙ্গলে বাস করত, কিন্তু তারা ইংরেজদের এই অত্যাচার মেনে নেয়নি। বিভিন্নভাবে তারা তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষের ইংরেজদের সাথে মোকাবিলা করেছিল। তারা বাঁশের কেল্লা বানিয়েছিল। তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিল। মানে তাদের কাছে তো তেমন কিছু অর্থ বা অস্ত্রশস্ত্র সেরকম কিছু ছিল না। ইংরেজদের কামানের কাছে কিন্তু সেগুলো সবই পরাজিত হয়। দেশের মানুষ তিতুমিরের এই লড়াইকে মনে রেখেছে। তারা স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিল। তবে নিজেদের এলাকায় যারা ভালো কাজ করেছেন আমরা তাদের কথাও জানব এবং সমস্ত অঞ্চলের কথাও জানার চেষ্টা করব। তারা তো আমাদের সত্যিই স্মরণ করতে তাদেরকে আমাদের হবেই, কারণ তারা এইভাবে যুদ্ধ না করলে আমরা কিন্তু স্বাধীন ভারতের মুখ দেখতে পারতাম না। তারপরে তোমাদের এখানে ধরো শুধু তারাই নয়, এরকম যেখানে যে অঞ্চলের যে জিনিসটা ধরো বিখ্যাত, সেই অঞ্চলটার নামও কিন্তু আমরা মনে রাখি। সেই বিখ্যাত জিনিসটার জন্য সেই অঞ্চলগুলো অনেকটাই পরিচিত হয়ে যায়। যেমন ধরো বিষ্ণুপুরে টেরাকোটার কাজ। টেরাকোটা হচ্ছে পোড়া মাটি দিয়ে তৈরি হয়। মাটিকে পুড়িয়ে নানা রকম শিল্প কার্য তৈরি হয়। পুতুল, নানা রকমের মুখোশ, মাটির সব জিনিসপত্র, হাঁড়ি কুড়ি, এগুলো হচ্ছে টেরাকোটার কাজ। নানা রকম অর্নামেন্টস, টেরাকোটার কাজ খুব বিখ্যাত, এবং তার জন্য কিন্তু দেখো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরটাও বিখ্যাত হয়ে গেছে। এবার দীঘায় ঝিনুক, সমুদ্র অঞ্চল দীঘা, তার সমুদ্রের ধারে প্রচুর ঝিনুক, শঙ্খ এগুলো পাওয়া যায়, শামুক। তো সেই দিয়ে নানা রকমের মূর্তি তৈরি করা হয়, সেজন্য দীঘাটাও বিখ্যাত। এইরকম কোনো অঞ্চলের মাদুর, মেদিনীপুরের মাদুর বিখ্যাত, বেতের জিনিস। সুস্বাদু সরপুরিয়াও বিখ্যাত। এগুলো হচ্ছে আঞ্চলিক ঐতিহ্য। এগুলোকে কিন্তু আমরা যেন কখনো না হারিয়ে ফেলি, তার জন্য আমরা সবসময় এগুলো পড়ি এবং সেই জিনিসগুলো ব্যবহার করি এবং সেই সমস্ত অঞ্চলের কথাগুলো মনে রাখি। আজকে আমরা পড়ব আমাদের কৃষিজ সম্পদ ধান। ধান হচ্ছে আমাদের প্রধান কৃষিজ সম্পদ। এই ধানকে চাষ করার জন্য বা ধানের জন্য কি কি করলে ধান উৎপাদন ভালো হবে
ধান, তাই জন্য ধানকে বাঁচানোর জন্য বা ধানের যে বিভিন্ন পদ্ধতি ধান চাষের, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করছি। প্রথমে কি হয় যে ধানের জন্য যে জমিটা লাগে সেই জমিটা খুব উর্বর মৃত্তিকা এবং প্রচুর জল লাগে ধান চাষের জন্য। জল না দাঁড়ালে ধান চাষ করা যায় না। এবার সেই জলকে সেচের মাধ্যমে জমিতে প্রথমে ভরা হয়, তারপরে সেখানে ধান রোয়া মানে ধানের রোয়া বপন করা হয়। এই রোয়াটাই হচ্ছে কি যে বপন করা, ধান থেকেই ধান গাছ হবে, তো সেই রোয়া প্রথমে বপন করা হয়, তারপরে সেই ধান গাছ আস্তে আস্তে বড় হয় এবং ধান যখন উৎপাদন হয় তখন কি হয় যে গাছগুলোকে নিয়ে আমরা ধানকে কেটে এক জায়গায় সংগ্রহ করে সেগুলো আমরা ব্যবহার করি। এবার ধান যখন আমাদের রোয়া হয়ে গেল, তারপরে আস্তে আস্তে ধান গাছ বড় হবে, ধান হবে, তারপরে ধান কাটা ঝাড়া। তো এখন জমিতে কি করছি, পাওয়ার টিলার ব্যবহার হচ্ছে। সেই পাওয়ার টিলারটা কি, পাওয়ার হচ্ছে ক্ষমতা মানে শক্তি। জমি চষার কাজে পাওয়ার টিলার ব্যবহার করা হয়। আগে যেমন লাঙল চাষ করে জমি উর্বরতা বাড়ানো হতো, এখন জমি চাষের কাজে বিজ্ঞানসম্মত যন্ত্র পাওয়ার টিলার ব্যবহার করা হয়। এই পাওয়ার টিলারের সাহায্যে খুব সহজেই এবং তাড়াতাড়ি জমি চাষ করা হয়। অনেকটা এলাকা জুড়ে তো ধান চাষ হয়, ওই জন্য যন্ত্র ছাড়া সেগুলো তাড়াতাড়ি সম্ভব হয় না। এরপরে কি আসছে, ধান কাটা মেশিন। আগে হাত দিয়ে কাটা হতো, কিন্তু এখন তো উন্নত পদ্ধতি ব্যবহার করা হয় বিজ্ঞান প্রযুক্তির জন্য। এবার এখন ব্যবহার করা হচ্ছে হারভেস্টার কি, এক ধরনের যন্ত্র। ধান কাটা ঝাড়ার সর্বাধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। এই মেশিনে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এগুলো এক জায়গায় জড়ো করা, সব একসাথে কাজটা হয়। এটাকে বলা হয় হারভেস্টিং। পুরো পদ্ধতিটার নাম হচ্ছে হারভেস্টিং। যে যন্ত্রের সাহায্যে এই কাজটা করা হয় তাকে বলা হয় হারভেস্টার। হারভেস্টিং ইংরেজি শব্দ এবং এত ক্ষমতা সম্পন্ন এই যন্ত্রগুলো, তার জন্য এখন চাষের উৎপাদন কিন্তু ধানের উৎপাদন অনেক বেড়েছে। আগেকার দিনে যখন হারভেস্টার ছিল না তখনও জমি চাষ হতো, তখন অন্য উপায়ে করা হতো। তখন মানুষ হাতে লাঙল টেনে জমি চাষ করত, আর সেই লাঙল আবার মানুষ নিজে প্রথমে, কাঠের লাঙল মানুষ নিজে প্রথমে ব্যবহার করত, মানে নিজে চাপতো, কেউ একজন ঠেলতো, এই করে অনেক পরিশ্রম করে জমি চাষ করতে হতো। তাতে অনেক সময়ও লাগতো, অনেক পরিশ্রম হতো এবং খুব অল্প সম্পদ ধান উৎপন্ন হতো। তাই উৎপাদন বৃদ্ধির জন্য নানা রকমের প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে সেগুলোকে আমরা উন্নত করেছি। আগে মেয়েদের এই বুদ্ধি শুরু হয়েছিল কি, চাষের কাজ মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। আর পুরুষরা কি করত, শিকার করত। তারা বনে যেত, ফলমূল পাতা সব সংগ্রহ করে আনতো, আর মেয়েদের কাজ ছিল ঘর সামলানো। এখন কি মেয়েরা শুধু ঘর সামলায়? এখন মেয়েরা চাকরি করছে, বাইরে বেরোচ্ছে, আবার ঘরও সামলাচ্ছে। কিন্তু আগেকার দিনে কিন্তু মেয়েরা তো চাকরি বাকরি করতো না, তারা কিন্তু ঘরটাই সামলাতো। তারা দেখলো কিভাবে বীজ থেকে গাছ হয়। এবার গাছের যত্ন করতে পারলে তাহলে শস্য পাওয়া যাবে। এই করে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ চাষের বিনিময়ে গাছ বপন করতে শিখলো, সেখান থেকে বীজ, ফল এবং সেখান থেকে তারা খাদ্যের সরবরাহটা নিজেরাই করে নিল। এরপরে মানুষ কি দেখলো যে নিজেদের শ্রমকে বাঁচানোর জন্য তারা গরু, মহিষ, ঘোড়াদের দিয়ে কাজটা করাতে শুরু করলো। এবার গরু মহিষকে যখন পোষা শুরু হলো তখন তো তাদের খাওয়াতে হবে। তারপরে দেখছে তারা গাছপাতা খেয়েই বেঁচে থাকছে, খড় খাওয়ানো হচ্ছে। ধান গাছের যে মরা গাছটা, যেখান থেকে ধান সরিয়ে ফেলা হয় গাছ থেকে, সেই পুরো মানে মরা গাছটাকে বলা হয় খড়। সেই গরু মহিষ সবাই এই খড় খেয়েই বেঁচে থাকলো। আর এইভাবে তারা পশুদেরকে কাজে লাগিয়ে নিজেদের উৎপাদনকে বা নিজেদের শ্রমকে লাঘব করলো।
আজকে পড়াচ্ছি 100 পাতার সার আর কীটনাশক। আমরা যখন জমি চাষ করি বা কোনো গাছপালা টবে লাগাই, সেখানে শুধু জল দিলেই কিন্তু গাছ হয় না। মানে গাছকে আরও ভালো করার জন্য, আরও বড় করার জন্য, বেশি উৎপাদনের জন্য চাষের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে তখন কি হয়, সেখানে সার প্রয়োগ করতে হয় আর কীটনাশক ব্যবহার করতে হয়। এই সার যে আমরা ব্যবহার করি, সেই সারটা কি জিনিস? সার হচ্ছে মাটির উর্বর শক্তি বা মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য যেসব জৈব ও অজৈব উপাদান মাটিতে প্রয়োগ করা হয়, সেই সব উপাদানকে সার বলে। যেমন ধরো গোবর সার, ইউরিয়া সার, এই সারগুলো প্রয়োগ করলে কি হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং তাতে গাছপালা লাগালে খুব তাড়াতাড়ি সেগুলো বড় হয় এবং ফল দান করে, ফল ফুল দান করে। এই সার বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে জৈব সার। জৈব সারটা কি? জীবদেহ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার জৈব উপাদান মিশিয়ে যে প্রাকৃতিক সার তৈরি হয় তাকে জৈব সার বলে। জীব থেকে জৈব, জীবদেহ পচে জীবদেহ থেকে প্রাপ্ত যে মাটির সাথে মিশে যে একটা সার উপাদান, প্রাকৃতিক সার এই জন্যই বলছে, সেইটাকে বলা হয় জৈব সার। যেমন ধরো গোবর সার। গোবর কি আমরা জানি, গরু মহিষের বিষ্ঠা বা মলমূত্র, এটা এক জায়গায় হয়ে মাটির সাথে মিশে সেটা গোবর সার তৈরি হয়। জৈব সার প্রয়োগে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায় আর কোনো ক্ষতি হয় না, অন্য কোনো ক্ষতি হয় না। এই জন্য জৈব সার প্রয়োগ করাটাই বাঞ্ছনীয়। আরেক ধরনের কি হয়, রাসায়নিক সার। এবার রাসায়নিক সার কাকে বলে? বিভিন্ন প্রকার অজৈব উপাদান মিশিয়ে কারখানায় যেসব সার তৈরি করা হয় তাকে বলা হয় রাসায়নিক সার। যেমন ইউরিয়া। এই সারগুলো কি একটু ক্ষমতা সম্পন্ন, মানে এই সার যখন প্রয়োগ করা হয় জমিতে, জৈব সারের থেকে এর উৎপাদনগুলো তখন বেড়ে যায়, মাটির উর্বরতা শক্তি আরও বেড়ে যায়, তখন ফসল উৎপাদনও বাড়তে থাকে। ওই জন্য জমিতে মাঝে মাঝে রাসায়নিক সারও ব্যবহার করা হয়। কখনো কখনো কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশকের কাজ কি? যে কীটকে নাশ করা। এমন এমন কীটপতঙ্গ আছে জমিতে যেগুলো ফসলের ক্ষতি করে, তখন সেগুলোকে মারতে হয়। আর সেই মারার জন্য যে পদার্থগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় কীটনাশক। যেসব রাসায়নিক পদার্থ কীটপতঙ্গ দমনের জন্য বা বিনাশের জন্য বা মারার জন্য ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কীটনাশক। যেমন ডিডিটি পতঙ্গদের বিনাশ করে। আগে কি ব্যবহার করা হতো? নিম পাতা। নিম পাতা ভেষজ ওষুধ। নিম পাতা খুবই উপকারী একটা গাছ। সেই নিম পাতা ব্যবহার করেও আমরা কীটনাশক করতে পারতাম। কিন্তু এই রাসায়নিক সার ব্যবহারের আবার একটু অসুবিধেও আছে। কি না, জমিতে বেশি পরিমাণে রাসায়নিক পদার্থ বা সার ব্যবহার করলে মাটির উর্বরতা কিছুদিন পরের থেকে কমতে থাকে। প্রথম দিকে উর্বরতা বাড়ায় ঠিকই, কিন্তু দীর্ঘদিন রাসায়নিক পদার্থ প্রয়োগ করার জন্য উর্বরতা শক্তি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আবার বেশি মাত্রায় যদি বেশি মাত্রায় ব্যবহার করা হয় জমির পক্ষে কিন্তু সেটা খারাপ। কারণ জমিতে যে সমস্ত উপকারী পোকামাকড়রা থাকে, যেমন ধরো কেঁচো। কেঁচো কিন্তু খুব উপকারী, চাষির উপকারী বন্ধু হচ্ছে কেঁচো। কেন না, সে মাটিকে উর্বর করে, মাটির মধ্যেই থাকে, ভিজে মাটির মধ্যে, মাটির গভীরে, আর মাটিকে উর্বর করে এবং তাতে সেখানে উপকারী পতঙ্গ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। এই হলো রাসায়নিক পদার্থ, রাসায়নিক কীটনাশক সার, জৈব সার। আমরা এগুলো পড়লাম। এরপরের পাতায় চলে যাচ্ছি। চালের দাম 4 গুণ। 101 পাতা। চালের দাম 4 গুণ। এটার মানে কি? 1966 সালে চালের দাম অনেকটা বেড়ে গেছিল। কেন বেড়ে গেছিল? তখন উৎপাদনটা সেই বছরে একটু কম হয় আর জনসংখ্যা বাড়তে থাকে। এতে কি হয়, খাদ্যের অভাব তৈরি হয়, অনেক লোক, খাদ্য কম, তখন চাহিদার তুলনায় চালের যোগান কমতে থাকে। মানে যা চাল আসছে বাজারে তার থেকে লোক সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাতে চালের একটা ঘাটতি পড়ছে। সেই জন্য কি হয়েছিল, ওই সময় চালের দাম অনেক বেড়ে গেছিল।
এই চালের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন কি হলো, এত দাম দিয়ে তো সবাই কিনতে পারবে না, সেই জন্য ধানকে ভালো করে উৎপাদন করার জন্য তখন অনেক রকম প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়, যাতে কৃষিক্ষেত্রে এই সমস্ত দাম কমে এবং জিনিসপত্র বেশি বেশি করে উৎপাদিত হতে পারে। এই জন্য কি হয়েছিল, 1990 সালে সবুজ বিপ্লব দেখা গেছিল। সবুজ বিপ্লবটা কি? সবুজ বিপ্লবের অর্থ হচ্ছে কৃষিজাত ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাওয়া। দেশ স্বাধীনের পর দেশের বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য কৃষিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। যেমন 1 নম্বর, ভারতের পতিত জমি উদ্ধার করা। পতিত জমি মানে কি? যে জমিগুলো অনেক দিন ধরে পড়ে থাকে, সেখানে চাষবাদ হয় না, অনুর্বর বলে ছেড়ে দেয়, কিন্তু সেই জমিগুলোকে পুনরুদ্ধার করা, মানে সেই জমিতে সার প্রয়োগ করে জমিটাকে তৈরি করে লাঙল চাষ করে ট্রাক্টর দিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে সেখানে গাছ লাগানো, এই যে প্রকল্প। আরও অনেক প্রকল্প ছিল, সেগুলো কি? চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। উচ্চ হাইব্রিড আমরা যে বলি, তাতে কি হয়, অনেক বেশি বেশি ফসল উৎপন্ন করা সম্ভব হয়। 3 নম্বর, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। ওই যে বললাম, কিছুদিন পর্যন্ত মাটির উর্বরতা বৃদ্ধি করে রাসায়নিক সার, কিন্তু তারপরে সেটা কমতে থাকে। কিন্তু ওই সময় 1990 সালে কৃষিক্ষেত্রে প্রচুর রাসায়নিক সার ব্যবহার করা হয় এবং কীটনাশকের ব্যবহার করা হয়, তাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। কৃষি জমিতে জলসেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। জলসেচটা হচ্ছে নদী, কৃষিক্ষেত্রে পাশেই তো নদী থাকে না, অনেক দূর থেকে পাইপের সাহায্যে যন্ত্রের মাধ্যমে সেই মেশিন ব্যবহার করে দূর থেকে নদীর থেকে জল কৃষিক্ষেত্রে ওই সেচের মাধ্যমে জলকে ধরে রাখা সম্ভব হয় এবং জমিতে ব্যবহার করা সম্ভব হয়। উৎপন্ন ফসলের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা ও বিক্রির ব্যবস্থা। এত এত ফসল উৎপন্ন হলো, আর সেগুলো যদি সংরক্ষণ করা না গেল, সব তো আর একদিনে বিক্রি হয় না, অনেক চালান যায় বাইরে, রপ্তানি হয়, তো সেই জন্য সেগুলো সংরক্ষণের ব্যবস্থা, হিমঘর এরকম ধরনের, আর বিক্রির ব্যবস্থা, যাতে ঠিকমতো মার্কেটিংটা হয়, সেলিংটা হয়, সেই ব্যবস্থাগুলো করা সম্ভব হয়েছিল। এই সমস্ত ব্যবস্থার ফলে 1990 সালে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটে। আর কৃষিক্ষেত্রে এই অগ্রগতিকে বলা হয় সবুজ বিপ্লব। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়বে, তোমাদের 101 পাতায় এটা রয়েছে, সেটাই আজকে আমি তোমাদের পড়ালাম। আর কি আছে? ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েলটা কৃষিক্ষেত্রে ব্যবহার হলো, আগে সেটা হতো না। ডিপ টিউবওয়েল মানে গভীর, মানে একটু ক্ষমতা সম্পন্ন মেশিন। সেটা কি করে? নিম্নস্থ জলকে ওপরে তুলে আনে এই মেশিনের সাহায্যে, আর জমিতে সেই জলকে প্রচুর পরিমাণে ব্যবহার করা সম্ভব হয়, আর কৃষিক্ষেত্রে সেচের জন্য এই জল সরবরাহ করা হয়। তারপরে নতুন ভাবনা এলো, জৈব সার, অণুজীব সার, কীটনাশকের ব্যবহার, নানা ধরনের বীজের ব্যবহার, আর বৃষ্টির জল জমিয়ে রেখে পরে তার ব্যবহার। এভাবে কৃষি উৎপাদন অল্পভাবে বাড়তে থাকে এবং তা অনেক দিন ধরেই টেকসই হয়।